হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো গভর্নমেন্ট এক্সামগুলোকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি, আজকে তার 3 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের 20টা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা আমার ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই ধরনের ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 2024-এর এই পরীক্ষায় কিন্তু এসেছিল, ঠিক আছে? দেখো, তা তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক বা এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে। বলছে এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তার 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, তার লোকসানের হার কত? আচ্ছা, আমি যদি একদম বেসিক কনসেপ্ট দিয়ে এগুলো করতে চাই, তাহলে দেখো কিভাবে করব। বলেছে 36টা কমলালেবু বিক্রি করে যেই টাকাটা লাভ হয় সেটা হচ্ছে 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান। তা আমি এখানে ধরছি সবগুলো বিক্রয় মূল্য বলেছে, তো আমি ধরছি একটা কমলালেবুর বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, ঠিক আছে? তাহলে একটার বিক্রয় মূল্য যদি x টাকা হয়, আমাকে কতটার বিক্রয় মূল্য বলেছে? 36টার। তাহলে 36, এটি t, হ্যাঁ, ও এটা বিক্রয় মূল্য লিখেছিলাম b। তাহলে 36টার বিক্রয় মূল্য কত হবে? 36x টাকা। আর 4টের বিক্রয় মূল্য কত হবে? 4টের বিক্রয় মূল্য হবে 4x টাকা। তার মানে কি? তাহলে এই 36x টাকা বিক্রি করে তার লোকসান হচ্ছে কত? 4টের বিক্রয় মূল্য মানে লোকসান হচ্ছে 4x টাকা, তাই না? তাই তো বলেছে, তার 36টা কমলালেবু বিক্রি করে তার লোকসান হয় 4টে কমলালেবুর বিক্রয় মূল্যের সমান। তার মানে 36x টাকা বিক্রি করে তার লোকসান হচ্ছে 4x টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কি হয়? লোকসান হলে ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়। তাহলে ক্রয় মূল্য কত হবে? 36x প্লাস 4x। ক্ষতিটা যোগ করে দিতে হবে। তাহলে ক্রয় মূল্য হবে 36x প্লাস 4x সমান সমান কত? 40x। আমাকে কি বের করতে বলেছে? লোকসানের হার কত। তাহলে লোকসানের হার কত হবে? যত টাকা লোকসান হচ্ছে, মানে এই যে 4x টাকাটা, তাহলে 4x ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এই যে 40x। তাহলে 4x ডিভাইডেড বাই 40x ইন্টু 100%, পার্সেন্টেজে আনতে হবে। আচ্ছা, এই x x কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, আর 4 4 কেটে গেল। আহা, তাহলে লোকসান কত হলো? 10 পড়ে থাকছে, মানে 10%, মানে অপশন এ হবে। তো এই ধরনের অঙ্কগুলো এইভাবে একদম বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারো, অথবা নানান রকম শর্টকাটে করা যায়। কিন্তু শর্টকাটে করলে দেখো এগুলো চেঞ্জ হয়ে গেলে না, এক একটা অঙ্কে এক এক রকম ফর্মুলা চলে আসবে। তাই এই এই পদ্ধতি শিখে রাখো, এটা কোনোদিন ভুলবে না। হ্যাঁ, যে কোনো অঙ্ক কিন্তু এই নিয়মে হয়ে যাবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি বালতি 46.23% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? আচ্ছা দেখো, বালতিটির জল ধারণ ক্ষমতা মানে কত পার্সেন্ট? বালতিটার 100%, মানে পুরোটা আর কি, পুরোটা মানে 100%। তাহলে দেখো এখানে কি বলেছে, 46.23% ভর্তি থাকলে যতটা জল থাকবে, 60% ভর্তি থাকলে তার থেকে 4 লিটার বেশি থাকবে। তার মানে এই যে 46.23 থেকে 60-এর যে তফাৎ সেটা হচ্ছে 4। আচ্ছা, আমি আগে 46.23টাকে ভেঙে নিই, ঠিক আছে? পূর্ণ সংখ্যা রয়েছে, ভেঙে নিই। 46.23 কে ভাঙলে কত হয়? আচ্ছা, 3 6 18 8 হাতে 1, 3 4 12 একে 13 যোগ 2/3, মানে কত হচ্ছে? 140/3। আর ওটা কত? 60%। তাহলে 60 আর এর তফাৎ কত? বিয়োগ করি। 60 মাইনাস 140/3, লসাগু হবে 3, গুণ করলে হয় উপরে 180 মাইনাস 140, তাহলে কত হয়? 40/3, এত পার্সেন্ট। তাহলে এই পার্সেন্টটা কার সমান? কত বেশি জল ধরে? এই যে 4 লিটার বলেছিল, তাহলে এই পার্সেন্টটা হচ্ছে 4 লিটারের সমান। তাহলে 40/3% সমান সমান হচ্ছে 4 লিটার। ঐকিক নিয়মে করছি। তাহলে 1% সমান কত লিটার হবে? 4 ডিভাইডেড বাই 40/3 হয়। তাই সেটা যদি করি আমি, দেখো 3টা উপরে চলে যাবে আর 40টা নিচে চলে আসবে আলটিমেটলি। তাহলে 4 গুণ 3/40, এটা 40/3 করতাম, তাহলে 3টা উপরে চলে যেত, সেইভাবে করলাম আর কি, উল্টে যাবে। আর বালতির জল ধারণ ক্ষমতা এসেছে মানে কত পার্সেন্ট? মানে 100% কত? তাহলে 100% সমান সমান কত? 100 গুণ করে দিতে হবে। তাহলে 4 গুণ 3 গুণ 100 ডিভাইডেড বাই 40 লিটার। আচ্ছা, একটা শূন্য কেটে গেল, এই 4 4 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 3 দশে 30 লিটার। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? 30 লিটার। তারপরটা দেখো কি বলছে। বলছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে প্রথম মৌলিক সংখ্যাটা কত? প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না, ঠিক আছে? আচ্ছা, 2 হচ্ছে
একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিন্তু জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে কি হবে 2 হবে। আর কটা আছে জোড় মৌলিক সংখ্যা, একটাই আছে, সেটা হচ্ছে 2। আচ্ছা তাহলে 2, তারপরে মৌলিক সংখ্যাগুলো কত, 3, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, কতগুলো হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আচ্ছা 19 এর পরে কত, 23, তাহলে 9টা পেয়ে গেলাম। এদের গড় কিভাবে বার করব, এদের সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা তত। তাহলে এদের সমষ্টি করলে কত হবে, এদের যোগ করলে কত হয় দেখি, 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28, 28 আর 13 41, 41 আর 17 58, 58 আর 19 77, 77 আর 23 হয় 100, তাই না? তাহলে এদের সমষ্টি হলো 100, তাহলে এদের গড় কত হবে, 100 কে যতগুলো সংখ্যা বলেছে 9টা, তাহলে 9 দিয়ে ভাগ করে দিই, তবেই এদের গড় বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে পূর্ণ সংখ্যায় আসবে, একবার দিলে হয় 9 শূন্য, আবার একবার দিলে হয় 9, তাহলে 1 থাকছে মানে 11 পূর্ণ 1 9, তাহলে গড় কত হবে এদের, 11 পূর্ণ 1 9, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং এই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, তাহলে এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে এই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিয়ে যেতে পারবে। আচ্ছা দেখো, তাহলে এখানে 1500 টাকা ধার্য মূল্য মানে প্রথমে চেয়েছিল, তার উপর ছাড় দিচ্ছে কত, 20%। তার মানে যদি সেই 20% ছাড় দিয়ে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্যটা কত হতো, তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হতো, 1500 ইন্টু 20% ছাড় দিচ্ছে, মানে বিক্রয় করতো কত পার্সেন্টে, মানে ওইটা ধার্য মূল্যের তাহলে 80% হয়ে যেত, মানে 100 মাইনাস 20 মানে 80% হয়ে যেত, একবারে করছি হ্যাঁ। তাহলে 1500 ইন্টু 80/100 এটা হয়ে যেত তার বিক্রয় মূল্য যদি 20% ছাড়েই বিক্রি করতো। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়, 8 15 120 মানে 1200, তাহলে 20% ছাড় দিলে তাহলে তার জিনিসটার দাম কত থাকছে, 1200 টাকা। তারপরে দেখো কি বলছে, এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিতে পারেন। আচ্ছা দেখো 1200 টাকা তো চেয়েছিল, মানে 20% ছাড় দিলে দাম হতো 1200 টাকা, তারপরে আবার কি করছে, আরো ছাড় দিচ্ছে। ছাড় দিচ্ছে কত টাকা, ছাড় দিয়ে বেচছে হচ্ছে 1104 টাকায়, তাহলে দাম এক্ষেত্রে ছিল, এক্ষেত্রে ধার্য মূল্য হয়ে গেছিল 1200, তার থেকে আবার কিছু ছাড় দিল, ছাড় দিয়ে বিক্রি করছে 1104 টাকায়, মানে ক্রেতা কিনছে 1104 টাকায়, মানে দোকানদার বেচছে 1104 টাকায়, তাহলে আরো কত টাকা ছাড় দিচ্ছে, দাম ছিল 1200 ধার্য মূল্য, পরে 1104 এ বেচছে, মানে ছাড় কত দিচ্ছে, 1200 মাইনাস 1104 করলে কত হয়, 96 হয়, তাহলে ছাড় দিচ্ছে 96 টাকা। এক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল, 1200 টাকা, হ্যাঁ 1500 টাকা কিন্তু না, 1500 টাকার পরে আবার অতিরিক্ত ছাড় দিচ্ছে, মানে সেক্ষেত্রে ধার্য মূল্য কত, 1200, তাহলে ছাড়ের হার কত হবে, তাহলে ছাড়ের হার কত হবে, যত টাকা ছাড় দিচ্ছে মানে 96 ডিভাইডেড বাই ধার্য মূল্য, ধার্য মূল্যের ক্ষেত্রে কত, 1200 হবে, তাহলে 96/1200 ইন্টু 100%, হার বলেছে মানে পার্সেন্টেজ আনতে হবে। আচ্ছা এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়, আর 12 দিয়ে 96 কাটলে হয় 8, তাহলে আবার অতিরিক্ত কত পার্সেন্ট ছাড় দেবে, অতিরিক্ত 8% ছাড় দেবে, মানে অপশনে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে এবং 3 জন লোক ও 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করতে পারে, তাহলে 8 জন লোক ও 6 জন বালক ওই কাজের 3 গুণ কাজ কত দিনে শেষ করবে। আচ্ছা দেখো কি করতে পারি অঙ্কটা, বলেছে 2 জন লোক ও 7 জন বালক, আমি ধরছি একজন লোক কাজটা করতে পারে x দিনে আর একজন বালক কাজটা করতে পারে y দিনে, ঠিক আছে। আচ্ছা তাহলে একজন লোক x দিনে যদি করতে পারে, আমার এই অঙ্কগুলো আমাকে কি করতে হবে, যে একদিনে কতটা করে, তাহলে টোটাল কাজটা শেষ করা মানে কত অংশ করা, এক অংশ করা, তাহলে একজন লোক x দিনে করছে এক অংশ, আমাকে বের করতে হবে একদিনে কতটা করে, তা x দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কতটা করবে, একদিনে করবে হচ্ছে 1/x, আর একজন বালক একদিনে কতটা করবে, y দিনে করছে শেষ করছে মানে y দিনে করছে এক অংশ, তাহলে একদিনে করবে 1/y অংশ, তাই না। আচ্ছা এবার দেখো কি বলেছে, তাহলে একজন লোক একদিনে করছে 1/x আর একজন লোক একদিনে করছে 1/y অংশ, তাহলে দেখো আমাকে কি বলেছে, 2 জন লোক আর 7 জন বালক, তাহলে একজন লোক যদি একদিনে 1/x অংশ করে তাহলে 2 জন লোক একদিনে কত করবে, 2 এর x অংশ 2/x, আর 7 জন বালক একজন বালক একদিনে যদি 1/y অংশ করে তাহলে 7 জন বালক একদিনে কতটা করবে, 7/y, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 2 জন লোক আর 7 জন বালক একদিনে কতটা করছে, 2/x plus 7/y, তাহলে এটা সমান সমান ওরা কাজটা 14 দিনে শেষ করছে, মানে 14 দিনে এক অংশ করতে পারে, তাহলে একদিনে কতটা করছে, 1/14, মানে কত হবে ইকুয়াল টু
1/14, এটা একটা সমীকরণ। আচ্ছা, আর পরেরটা কি বলেছে দেখো, 3 জন লোক ও 8 জন বালক ওই একই কাজ 11 দিনে। তাহলে এক্ষেত্রে কত হবে, 3 জন লোক একদিনে কতটা করবে 3 এর x যোগ 8 জন বালক একদিনে কতটা করবে 8 এর y সমান সমান দুজন মিলে একদিনে কতটা করবে 11 দিনে শেষ করছে মানে একদিনে কতটা করবে 1 এর 11। আচ্ছা, এবার দেখো, এবার আমি কি করব, এবার আমি যে কোনো একটাকে কাটবো। তো কাটার জন্য দেখো, প্রথমটার x এর উপরে আছে 2, পরেরটার x এর উপরে আছে 3। তাহলে প্রথম সমীকরণটাকে 2 আর 3 এর লসাগু করলে হয় 6, তাহলে আমার দুটোতেই x এর উপরে 6 আনবো। তাহলে প্রথম সমীকরণটাকে 2 রয়েছে মানে 3 দিয়ে গুণ করলে 6 আসবে, আর দ্বিতীয় সমীকরণটাই 3 রয়েছে মানে 2 দিয়ে গুণ করলে 6 আসবে। তাহলে প্রথম যে সমীকরণটা ওটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 2/x ছিল মানে কত হবে 6/x প্লাস 7/y ছিল মানে কত হবে 3 দিয়ে গুণ করলে 21/y সমান সমান 3/14। আর দ্বিতীয় সমীকরণটাকে এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয় 6/x প্লাস 8 দুগুণে 16/y সমান সমান 2/11। আচ্ছা, এবার বিয়োগ করে দিই, কারণ চিহ্ন সবার প্লাস আছে, আমাকে উল্টো চিহ্ন আনতে হবে, মানে বিয়োগ করে দিই নিচেরটা। আচ্ছা, তাহলে দেখো 6/x কেটে যায়, এখানে থাকে কত 21/y মাইনাস চিহ্ন পাল্টে গেছে 16/y, এটা সমান সমান কত 3/14 মাইনাস 2/11। আচ্ছা, 21/y মাইনাস 16/y এটা বিয়োগ করলে কত হয় 5/y হয়, 21 থেকে 16 বাদ দিলে, সেটা সমান সমান 14 আর 11 লসাগু কত, 14 আর 11 লসাগু করলে 154। আচ্ছা, 14 কে 11 দিয়ে গুণ করলে 154 হয়, তাহলে 11 গুণ 3 মানে 33 মাইনাস 11 গুণ 14 করলে হয় 28। তাহলে 5/y সমান সমান হচ্ছে 33 থেকে 28 বাদ দিলে 5/154, এই 5 5 কেটে যায়, তাহলে y সমান সমান কত বেরোলো 154। আচ্ছা, এবার আমি x এর মানটা বের করি, x এর মান পুট করি, এইখানে পুট করি, এই y এর মানটা এখানে পুট করি প্রথম সমীকরণটাতে। তাহলে কি ছিল 2/x প্লাস 7/y এর জায়গায় কত বসাবো 154 সমান সমান হচ্ছে 1 এর 14, 7 আর 154 কাটাকুটি যায়, তাহলে কত হয় 7 দুগুণে 14 1 4 7 দুগুণে 14 মানে 1 এর 22। তাহলে 2/x সমান সমান কত বেরোচ্ছে 1 এর 14 মাইনাস 1 এর 22। তাহলে 2/x সমান সমান কত 14 আর 22। আচ্ছা, 14 আর 22 এর লসাগু করলে কত হয়, 2 দিয়ে ভাগ করা যায় মানে 7 আর 11 মানে 77 দুগুণে 154, তাহলে লসাগু কত হবে 154। 14 কে 11 দিয়ে গুণ করলে 154 হয় 11 মাইনাস 22 কে 7 দিয়ে গুণ করলে 154 হয়, তাহলে কত থাকছে 2/x সমান সমান 11 থেকে 7 বাদ দিলে 4/154। আচ্ছা, 4 দিয়ে 2 দিয়ে কাটলে হয় 2 আর 154 কে 2 দিয়ে কাটলে হয় 77, আর এই উপরের 2 কেটে গেল, তাহলে x সমান সমান কত হবে 77। আচ্ছা, x টা কি ধরেছিলাম আমি, একজন লোক করে 77 দিনে আর একজন বালক করে 154 দিনে। আমাকে কি বের করতে বলেছে 8 জন লোক। আচ্ছা, আবার একজন লোক একদিনে করে 1 এর x অংশ, তাহলে 8 জন লোক এবং 6 জন বালক, তাহলে 8 জন লোক একদিনে কতটা করবে 8/x প্লাস 6 জন বালক একদিনে কতটা করবে 6/y, তাই না? তাহলে এটা সমান সমান কত 8/x এর মান পেয়েছি 77 যোগ 6/y এর মান পেয়েছি 154। 6 আর 154 কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে হয় 3 আর এখানে কাটলে হয় 77। তাহলে লসাগু হচ্ছে 77, 8 আর 3 8 যোগ 3, 8 আর 3 যোগ করলে কত হয় 11/77 মানে কাটাকুটি করলে 1 এর 7। তাহলে তারা দুজন মিলে একদিনে করছে 1 এর 7 মানে কি, এরা এই 8 জন বালক আর 6 জন, এই ভুল বলছি, মানে 8 জন লোক ও 6 জন বালক তাহলে কাজটা করবে হচ্ছে 1 এর 7 টাকে উল্টে দিই, মানে 7 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। আমার কি তা চেয়েছিল, আমার বলেছিল ওই কাজের 3 গুণ কাজ, মানে এরা যদি ওই কাজটা করতো তাহলে 7 দিনে শেষ করতে পারতো, কিন্তু ওই কাজের 3 গুণ কাজ করতে নিশ্চয়ই আরো 3 গুণ বেশি টাইম লাগবে। তাহলে ওই কাজটা যদি 7 দিনে শেষ করে, ওই কাজের 3 গুণ কাজ কতদিন লাগবে 7 গুণ 3 মানে 21 দিন টাইম লাগবে, তার মানে অপশন বি। আচ্ছা, অঙ্কটা অনেক বড় হয়ে গেল, তো অঙ্কটা এভাবেই করতে হবে, অঙ্কটা অনেক বড় দিয়েছে, অনেকটা টাইম লাগলো। যাই হোক, তারপরেরটা দেখো কি বলছে, বলছে 3 4 5 6 ও 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে। দেখো, যখনই বলবে এই সব দ্বারা বিভাজ্য, অনেকগুলো 3 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য, তখনই আমাকে কি করতে হবে, যেইগুলো দ্বারা বিভাজ্য তাদের লসাগুটাকে বের করতে হবে। তাহলে আমি লসাগু করি আগে, 3 4 5 6 আর 8 এদের লসাগু করি। আচ্ছা, 3 দিয়ে প্রথমে ভাগ দিই, তাহলে 3 দিয়ে দিলে হয় 1, 4 যেটা মাঝে থাকলো, 5 যেটা মাঝে থাকলো, 3 দুগুণে 6 আর 8। এবার আমি 2 দিয়ে করি, তাহলে 1 2 5 1 4, আবার 2 দিয়ে যাই, তাহলে 2 দিয়ে করলে 1 1 5 1 2, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এদের লসাগু কত 3 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 দুগুণে 120, তাহলে এদের লসাগু কত বেরোলো 120। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে, এদের এত দ্বারা বিভাজ্য মানে
এত দ্বারা বিভাজ্য মানে যেই সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 120 এর গুণিতকে হবে, মানে 120 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 120 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে 120 দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার পূর্ণবর্গও হতে হবে। তাহলে 900 একটা পূর্ণবর্গ সংখ্যা, 30 এর স্কোয়ার করলে হয় 900, কিন্তু 900 কে কি 120 দিয়ে ভাগ করা যায়? না, 900 কে 120 দিয়ে ভাগ করা যায় না, তাহলে হবে না। 1200 কে 120 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1200 তো পূর্ণবর্গ না, তাহলে 1200ও হবে না। 2500 পূর্ণবর্গ, কিন্তু 2500 কে তো 120 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 2500ও হবে না। 3600 পূর্ণবর্গ, 60 এর স্কোয়ার করলে 3600 আসে, আবার 3600 কে 120 দিয়ে ভাগ করলেও করা যায়, তার মানে 3600টাই হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর হবে অপশন ডি, 3600। তারপরেরটা দেখো কি বলছে। তাহলে দেখো এটা একটা বড় একটা দিয়েছে, কিন্তু এটার একটা ট্রিক আছে, ঠিক আছে? এটা ট্রিকটা কি? ট্রিকটা জানলে এটা 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, 5 সেকেন্ডও লাগবে না, চোখে দেখেই উত্তর বসিয়ে দিতে পারো। যখন দেখবে এই যে এখানেও 3টে নয়, এর নিচেও 3টে নয়, পাশেও 3টে নয় এরকম দিয়েছে, তখন এর ট্রিকটা কি? মানে সমান সমান দেবে, মানে সব জায়গায় 3টে নয় বা সব জায়গায় 2টো নয় এরকম যদি দেয়, তাহলে সেক্ষেত্রে ট্রিকটা কি হবে? এই যে প্রথমে যেটা রয়েছে এর থেকে 1 বাদ যাবে, এটা, আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ, 999 বাই 999 ইন্টু 999। ট্রিকটা কি? ধরো এখানেও 3টে নয়, এখানেও 3টে নয়, এখানেও 3টে নয় দিয়েছে, মানে যদি সেম সংখ্যক থাকে, সেম সংখ্যক বা সমান জিনিস থাকে সেক্ষেত্রে তাহলে কি হবে? ট্রিকটা হচ্ছে যে উপরের যে এখানে 3টে নয় দিয়েছে এর থেকে 1 বাদ যাবে, 1 বাদ, আর এই যে এর উপরে যেটা দিয়েছে 995 এর সাথে 1 যোগ হবে, তাহলে এর থেকে 1 বাদ দিলে কত হয়? 998, আর এর থেকে 1 যোগ করলে কত হয়? 996, 995 এর সাথে 1 যোগ করলে, তাহলে আমার অ্যান্সার কি হবে? 998996। দেখো অপশন বি তে আছে, ঠিক আছে? কখন এটা হবে? যখন তিনটেই সেম জিনিস থাকবে, মানে 999 3টে নয় আছে, নিচেও 3টে নয়, পাশেও 3টে নয়, তাহলে দেখো আমার এটাই উত্তর আসবে, ঠিক আছে? এই ট্রিকটা কিন্তু জেনে রাখো, এই ট্রিকে আমার সাথে সাথে অঙ্ক হয়ে যাবে, আর নয় করতে গেলে অনেকটা বড় হবে বা করে সমস্যা হবে, এই ট্রিকটা জেনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি ট্যাঙ্কের 1/4 অংশে 135 লিটার জল ধরে, যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকে তাহলে ট্যাঙ্কটির কত অংশ জল ভর্তি থাকবে? মানে কি বলছে? 180 লিটার মানে কত অংশ সেটা। আচ্ছা দেখো, প্রথমে বলেছে একটি ট্যাঙ্কের 1/4 অংশে 135 লিটার জল ধরে, মানে আমি যদি কথাটাকে উল্টে দিই, 135 লিটার মানে হচ্ছে ট্যাঙ্কটার 1/4 অংশ, 1 লিটার মানে কত অংশ, আর 180 লিটার মানে কত অংশ, পাতিঐকিক নিয়মে। তাহলে আমি কি লিখবো? 135 লিটার মানে হচ্ছে 1/4 অংশ জল ধরে, তাহলে 1 লিটার মানে কত অংশ হবে? 1/4 গুণ 135, আর কত লিটার বলেছে? 180 লিটার জল থাকলে কত অংশ ভর্তি থাকে, তাহলে 180 লিটার সমান সমান কত হবে? 180টা উপরে চলে যাবে, বাই 4 গুণ 135, কাটাকুটি যায় 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 3 5 মানে 5 7 35, আর এখানে 5 দিয়ে দিলে 3 5 15, 3 0 5 6 30। আচ্ছা 36 আর 27 কে দেখো 9 দিয়ে ভাগ করা যায়, 3 নং 27 আর 4 নং 36, এই 4 আর এই 4 দেখো কেটে যায়, তাহলে কত অংশ? 1/3 অংশ, মানে 180 লিটার মানে কত অংশ? 180 লিটার মানে হচ্ছে 1/3 অংশ, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়, সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হয়? আচ্ছা, সংখ্যাটা দেখো, টোটাল সংখ্যা মানে হচ্ছে 100%, তাহলে 35% যদি হ্রাস পায় তাহলে কত হয়? কত পার্সেন্ট হয় সংখ্যাটা? 35% হ্রাস পেলে মানে কত হবে? সংখ্যাটা হয়ে যাবে 100 মাইনাস 35, মানে 100 মাইনাস 35% মানে 65%, তাহলে সংখ্যাটার 65% সমান সমান হচ্ছে 325, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 100%টা কত, মানে 65% যদি 325 হয়, ঐকিক নিয়মে ভেঙে ভেঙে করি, তাহলে 1% কত? 325 বাই 65, সংখ্যাটা কত? মানে সংখ্যাটার 100% কত, তাহলে 100% সমান সমান কত? 100 দিয়ে গুণ করতে হবে, 325 ইন্টু 100 বাই 65, 65 কে 5 দিয়ে গুণ করলে দেখো 325 হয়, তাহলে সংখ্যাটা কত হবে? 5 গুণ 100 করলে হয় 500। আচ্ছা এবার কি বলেছে দেখো, সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? তাহলে দেখো সংখ্যাটা ছিল 500, সেটাকে করেছে কত? 650, তাহলে বাড়িয়েছে কত? বাড়িয়েছে হচ্ছে 150, 500 কে 150 বাড়ালে 650 হয়, তাহলে শতকরা বৃদ্ধি কত হলো? শতকরা বৃদ্ধির হার কত হবে? যতটা বাড়িয়েছে মানে 150 ডিভাইডেড বাই যতর মধ্যে বাড়িয়েছে, মানে ছিল কত? 500, 500 এর মধ্যে 150 বাড়িয়েছে, তাহলে 500 মানে 150 বাই 500, এটাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই 100 দিয়ে 500 কে কাটলে হয় 5, আর 5 দিয়ে 150 কে কাটলে হয় 30, তার মানে কত পার্সেন্ট বাড়িয়েছে? 30%, মানে অপশন বি হবে। তারপর একটা, ও বাবা এটা অনেক বড় অঙ্ক, দেখো কি বলছে।
বলছে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। তাহলে দেখো দুটো পাইপ ট্যাঙ্কটাকে ভর্তি করছে আর একটা নিষ্কাশন পাইপ ট্যাঙ্কটাকে খালি করছে, ঠিক আছে। এখানে তারপরে কি বলেছে দেখো, একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। মানে যদি দুটো পাইপ ভরছে আর একটা পাইপ খালি করছে এরকম পরিস্থিতি হয়, তিনটেই যদি একসাথে চলে তাহলে ট্যাঙ্কটা ভর্তি হতে কত টাইম লাগছে? 15 মিনিট। তবে ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? দেখো এটাও আমি কি করতে পারি, প্রথম পাইপটা 20 মিনিটে এক অংশ ভর্তি করছে, তার মানে প্রথম পাইপটা 1 মিনিটে কতটা ভর্তি করবে? 1/20। দ্বিতীয় পাইপটা 24 মিনিটে ভর্তি করছে, তার মানে দ্বিতীয় পাইপটা 1 মিনিটে কতটা ভর্তি করবে? 1/24। আচ্ছা, আর নিষ্কাশন পাইপটা আমি ধরছি x মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। তাহলে আমি কি ধরবো, নিষ্কাশন পাইপটা x মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম পাইপ 1 মিনিটে ভর্তি করছে 1/20, দ্বিতীয় পাইপ 1 মিনিটে ভর্তি করবে কত? 1/24। আচ্ছা, নিষ্কাশন পাইপটা খালি করছে মানে উল্টো কাজ করছে, মানে মাইনাস করে দিই, নিষ্কাশন পাইপটা x মিনিটে খালি করছে, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে? 1/x। এটা সমান সমানই কি, ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে কত মিনিটে? 15 মিনিটে। তাহলে 15 মিনিটে ভর্তি হচ্ছে এক অংশ, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1/15, তাই না? এগুলো সব 1 মিনিটে কতটা করে সেটা দিয়েই বের করতে হয়। তাহলে আমি এখান থেকে x এর মানটা বের করবো, তো x টাকে যদি ডান পাশে পাঠাই তাহলে কত হয়? 1/20 যোগ 1/24 আর 1/15টা বাঁ পাশে আনি, মাইনাস 1/15 সমান সমান হবে 1/x। লসাগু করি, 20, 24 আর 15 লসাগু করলে দেখো 120 হয়। তাহলে 20 মানে 6, 24 গুণ 5 মাইনাস 15 গুণ 8 করলে হয় সমান সমান 1/x। আচ্ছা, যোগ করি, তাহলে 6 আর 5 11, 11 থেকে 8 বাদ দিলে হয় 3, তাহলে 3/120 মানে একবারে কেটে দিই, মানে 40 সমান সমান হচ্ছে 1/x। তাহলে x সমান সমান কত হবে? 40 হবে। তাহলে ওই নিষ্কাশন পাইপটি কত মিনিটে ট্যাঙ্কটা খালি করবে? x মিনিটে ছিল মানে 40 মিনিটে খালি করবে। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে। আবার দেখো এখানে বলেছিল পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়, তার মানে ওই পাইপটা 1 মিনিটে খালি করে হচ্ছে 3 গ্যালন, 1 মিনিটে খালি করে 3 গ্যালন। তাহলে পাইপটা খালি করতে কত টাইম নেবে? 40 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 3 গ্যালন খালি করে, 40 মিনিটে কত খালি করবে? 40 গুণ 3 মানে কত হয়? 120। তাহলে এই 120 গ্যালনটাই হচ্ছে ওর জল ধারণ ক্ষমতা। তাহলে এই ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? 120 গ্যালন, মানে অপশন সি। তারপরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? এটাও বড় অঙ্ক, একটু ভেঙে ভেঙে করি। তাহলে কি বলছে, 45 মিনিটেও 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তারপরে কি বলেছে, মোট সময়ের 2/3 মধ্যে। তাহলে মোট সময় কত? 45, তার 2/3 মানে কত? 45 গুণ 2/3, 2/3 মানে 2/3, কাটাকুটি করি, 3 15 45 মানে কত হলো? 30 মিনিট। তাহলে 30 মিনিটেও কতটা দূরত্ব অতিক্রম করেছে? অর্ধেক দূরত্ব। টোটাল দূরত্ব হচ্ছে 6, তাহলে তার অর্ধেক কত? 6 এর অর্ধেক করলে 3 হয়। তাহলে সে 30 মিনিটে দূরত্ব অতিক্রম করেছে 3 কিমি। এবার কি বলেছে দেখো, তাহলে অবশিষ্ট সময়, তাহলে বাকি থাকলো কত? টোটাল তার হাতে ছিল 45 মিনিট, তার 30 মিনিট হয়ে গেল, মানে বাকি থাকলো কত? 45 থেকে 30 বাদ দাও, কত হয়? 15 মিনিট বাকি থাকলো। তাহলে 15 মিনিটে কি করতে হবে? বাকি অর্ধেক দূরত্ব মানে 3 কিমি অতিক্রম করবে, তাই না? তাহলে তার গতিবেগ কত? তাহলে দেখো তাকে 15 মিনিটে অতিক্রম করতে হবে 3 কিমি। গতিবেগ কিমি পার ঘন্টা, আবার 1 ঘন্টা মানে কত মিনিট আমি জানি? 60 মিনিট। তাহলে 15 মিনিটে তাকে যেতে হবে 3 কিমি। 1 মিনিটে কতটা যাবে? 3 এর 15 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে যাবে কত? 3 এর 15 গুণ 60, এত কিমি। 15 দিয়ে কাটলে হয় 4 15 60 মানে 12 কিমি। তাহলে 60 মিনিটে যেটা যাবে সেটাই হচ্ছে ওর গতিবেগ, মানে 12 কিমি পার ঘন্টা। 60 কিমি মানে কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি, তার মানে তার গতিবেগ হবে 12 কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে এবং বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে করে। এ ও বি একসঙ্গে কাজটি কত দিনে সম্পন্ন করে? আচ্ছা দেখো, আমার কাজ হবে একদিনে তারা কতটা কাজ করে। দেখো এখানে বলেছে 1/2 অংশ করে 5 দিনে, কথাটা আমি উল্টে দিই, তার মানে 5 দিনে করে হচ্ছে এ, 5 দিনে করে 1/2 অংশ। তাহলে এ একদিনে কতটা করবে? 1/2 গুণ 5 অংশ, 5টা নিচেই আসবে, মানে 1/10 অংশ। একই রকম করে বি 2/5 অংশ করে 6 দিনে, কথা ঘুরিয়ে লিখি, তাহলে 6 দিনে করে কত? 2/5 অংশ। তাহলে একদিনে কতটা করবে? 2/5 গুণ 6, আচ্ছা 2 আর 6 কাটাকুটি যায়, মানে 3, মানে 1/15। তাহলে এ একদিনে করে 1/10 অংশ, বি একদিনে করে 1/15 অংশ। তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে? 1/10 যোগ 1/15, লসাগু করি, 10 আর 15 লসাগু হয় কত? 30। তাহলে 3 10 30 যোগ 15 দুগুণে 30 মানে কত হয়? 5/30, মানে কত হয়? 1/6 কাটাকুটি করলে।
তাহলে এরা দুজন মিলে একদিনে করে 1/6 অংশ, তার মানেই এটাকে যদি আমি উল্টে দিই, অংশটাকে উল্টে দিলেই আমার কত দিনে কাজ করে সেটা বেরিয়ে যাবে, তার মানে তারা কত দিনে কাজটা শেষ করবে? 6 দিনে, তার মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে, তাহলে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, এখানে দেখো পোলকে অতিক্রম করা মানে পোলের তো আর দৈর্ঘ্য সেরকম নেই কিছু, পোল তো লম্বা হয়, দৈর্ঘ্য 0ই ধরতে পারি আমি, দৈর্ঘ্য মানে ধরে না আর কি পোলের দৈর্ঘ্য। তাহলে কি হবে দেখো, তাহলে 240 মিটার লম্বা একটি ট্রেন পোল অতিক্রম করে মানে নিজের দূরত্বটাই অতিক্রম করে, আর প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্মটাকে তো অতিক্রম করছি, প্লাস মানে ধরো এরকম প্ল্যাটফর্ম রয়েছে আর এরকম ট্রেন রয়েছে, তাহলে প্ল্যাটফর্মকে পুরো অতিক্রম করলো মানে এই প্ল্যাটফর্মটাকেও অতিক্রম করলো প্লাস নিজের দূরত্বটাকেও গেল, তার মানে কতটা দূরত্ব গেল? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখো কত, 650 প্লাস নিজের দৈর্ঘ্য কত, 240, তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে মোট কত দূরত্ব যাওয়া? 0, 4 আর 5 9, 0, 4 আর 5 9, 6 আর 2 8, তাহলে দেখো, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কত দূরত্ব যাওয়া? 809 মিটার যাওয়া। আচ্ছা, তাহলে ও নিজের দূরত্ব অতিক্রম করে কত? 24 সেকেন্ডে, মানে 240 মিটার যায় কত? 24 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত? 24/240 সেকেন্ডে। আর 890 মিটার যাবে কত সেকেন্ডে? 24 গুণ 809 ডিভাইডেড বাই 240, এই শূন্য কেটে গেল, 24 কেটে গেল, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে? 89 সেকেন্ডে, তার মানে অপশন পি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল এত, তাহলে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? দেখো বয়সের অনুপাত বলে দিলে আমি ধরে নেবো 7x আর 3x, 7:3 বলেছে মানে, তাহলে ব্যক্তির বয়স ধরবো হচ্ছে 7x আর তার পুত্রের বয়স ধরবো হচ্ছে 3x, তারপরে কি বলেছে তাদের বয়সের গুণফল মানে 7x into 3x, সেটা কত বলেছে? সমান সমান 756। আচ্ছা, x আর x গুণ করলে হয় x স্কয়ার সমান সমান 7 আর 3টাকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হয়? 756 বাই 7 গুণ 3। আচ্ছা, 3 দিয়ে আগে কাটি এটাকে, তাহলে 2, তারপরে 1 5 মানে 5, তারপরে 2, এবার 7 দিয়ে কাটিস, তাহলে 7 দিয়ে কাটলে 3 7 21, 4 2 মানে 6, তাহলে x স্কয়ারের মান 36 বেরোচ্ছে, তাহলে x সমান সমান কত? √36 মানে কত হয়? 6 হয়। তাহলে দেখো, তাহলে ব্যক্তির x এর মান বেরোলো 6, তাহলে ব্যক্তির বয়স কত? ব্যক্তির বয়স হচ্ছে 7x ছিল মানে 7 গুণ 6 মানে হচ্ছে 42, আর তার পুত্রের বয়স হচ্ছে 3x ছিল মানে 3 গুণ 6 হবে মানে কত হবে? 18 হবে। আচ্ছা, এটা বর্তমান বয়স বেরোলো, তাহলে কি বলেছে? 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 6 বছর পরে ব্যক্তির বয়স কত হবে? ব্যক্তির এখন যদি বয়স 42 হয়, 6 বছর পরে ওর বয়স হবে 42 যোগ 6, তার মানে কত? 48, ইস্টু পুত্রের বয়স কত হবে? 6 বছর পরে এখন 18 হলে 6 বছর পরে হবে 40, তাদের অনুপাত চেয়েছে মানে 48:24, তার মানে কত? 48 মানে কি? 24 দুগুণে 48 মানে 2:1, 24 দিয়ে ভাগ গেলে, তাহলে হবে কত? অপশন বি 2:1। তারপরটা দেখো কি বলছে, বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করে? দেখো এখানে দুটো জিনিস জানার আছে, একটা হচ্ছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে, তো স্রোতের অনুকূলে যখন যায় তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ বা জলের গতিবেগটা অ্যাড হয়ে যায়, যোগ হয়ে যায়, আর যখন স্রোতের প্রতিকূলে যায় তখন বাধা পায়, তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা মাইনাস করতে হয়, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করতে হয়, তাহলে এখানে অনুকূলে গেছে, তাহলে গতিবেগটা কত হবে? নৌকার গতিবেগ বলেছে 15 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ বলছে 3 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগটা অ্যাড হয়ে যাবে, তাহলে নেট গতিবেগ কত হবে? 15 যোগ 3 সমান সমান 18 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 18 কিমি। আমাকে কি বলেছে? নৌকাটি 12 মিনিটে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় 18 কিমিকে আমি কি লিখতে পারি? 1 ঘন্টা মানে আবার 60 মিনিট, মানে 60 মিনিটে যাই হচ্ছে 18 কিমি, তাহলে 12 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে কতটা যায় আগে বের করি, তাহলে 18/60, ঐকিক নিয়মে করছি পাতি, একবারও করতে পারো, বোঝার সুবিধার জন্য আমি বলছি, তাহলে 12 মিনিটে কতটা যাবে? 18 গুণ 12 ডিভাইডেড বাই 60, আচ্ছা 12 দিয়ে কাটলে 5 12 60, আর তো যাচ্ছে না, 18/5, 18/5 ভাগ করলে হয় দেখো 3.6, এখানে দেখো অপশন আছে 3.6, তাহলে এটাই হবে। তারপরটা দেখো কি বলছে, যদি 500 টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হয় তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত? আচ্ছা, সরল সুদের ফর্মুলা কি? সুদ সমান সমান পিটিআর বাই 100, যেখানে পিটা কি? পিটা হচ্ছে মূলধন, টিটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে সরল সুদের হারের পার্সেন্টেজ।
তাহলে দেখো এখানে শতকরা সুদের হারটা বের করতে বলেছে, আমি সুদের হার ধরলাম r%। তাহলে পিটিআর বাই 100 ইকুয়াল টু সুদ কত 100, তাহলে ফর্মুলায় ফেলে দিই পি এর মান কত এখানে 500, তাহলে 500 ইনটু টি মানে হচ্ছে 4 বছর, তাহলে ইনটু 4 ইনটু আর এর মান আর ডিভাইডেড বাই 100, 100 কেন আছে পার্সেন্টেজের জন্য, পার্সেন্টেজের তলায় 100 আসে, সমান সমান সুদ কত 100 মানে ইকুয়াল টু 100। আচ্ছা এই 100 আর এই দুটো শূন্য কাটলে হয় 5, তার মানে 8 সমান সমান কত 100 ডিভাইডেড বাই 5 গুণ 4, 5 দিয়ে কাটলে হয় 20 আর 4 দিয়ে কাটলে হয় 5, তাহলে আর এর মান কত বেরোলো 5 বেরোলো, মানে 5%, তার মানে অপশন বি হবে। তারপর একটা দেখো কি বলছে, বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 আর 18 দ্বারা বিভাজ্য। তো যখনই বলবে এত এত দ্বারা বিভাজ্য মানে আমাকে কি করতে হবে, এদের লসাগু করতে হবে। তাহলে 12, 15 আর 18 আমি লসাগু করি। তিনটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 4 12, 3 5 15, 3 6 18, 4 আর 6 কে দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে করি, তাহলে 2 দুগুণে 4, 5 আর 3, আর কিছু দিয়ে যায় না, এবার গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60 আর 3 7 180। তাহলে 180 দিয়ে আমি ভাগ করব কাকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পরে 4টে শূন্য, মানে একের পরে 1 2 3 4। আচ্ছা তাহলে 180 এই হাজারের মধ্যে কতবার যায়, 180 হাজারের মধ্যে দেখো 5 বার যাবে, তাহলে 5 বার দিলে কত হয় 900 হয়, 180 কে 5 দিয়ে গুণ করলে হয় 900। তাহলে কত থাকছে 0 0 1 0, আবার হাজার থাকছে মানে আবার 9 বার যাবে, হ্যাঁ 9 বার না, আবার 5 বার যাবে, তাহলে 5 বার দিলে কত হয় 900, তো অবশিষ্ট থাকছে কত 100। আচ্ছা তাহলে এই যে আমি 5 অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যাটা ধরেছি, এটাকে 180 দিয়ে ভাগ করলে 100 অবশিষ্ট থাকছে, তাহলে আমি সংখ্যাটা থেকে যদি 100 বাদ দিই তবে আমার সংখ্যাটা 180 দ্বারা বিভাজ্য হবে, অথবা এর সাথে যদি 80 যোগ করি, তাহলে আমার চাই তো 180, আরো যদি 180 থাকতো তাহলে আরেকবার যেত, মিলে যেত, কিন্তু আমার রয়েছে 100, তার মানে এর সাথে হয় 100 বাদ দেব অথবা আরো 80 যোগ করবো। 80টা কি করে পাচ্ছি, 180 থেকে 100 বাদ দিয়ে 80 পাচ্ছি। তাহলে আমি কোনটা করবো, আমি যদি 100 বাদ দিই, তাহলে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে 5টা শূন্য ধরেছি, ওর থেকে যদি আরো 100 বাদ দিই তাহলে ওটার 5 অঙ্কের সংখ্যা থাকে না, ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়, তাহলে আমি 100 বাদ দিতে পারবো না। তাহলে আমি কি করব, আমি আরো 80 যোগ করব। তাহলে কত, একের পরে 5টা শূন্য ছিল, এই একের পরে 4টে শূন্য ছিল, এর থেকে আরো 80, এর সাথে আরো 80 যোগ করবো, তাহলে কত 1 0 0 8 0। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা এত এত দ্বারা বিভাজ্য হবে, সেটা হচ্ছে 1 0 0 8 0, মানে অপশন ডি হবে। ঠিক আছে, তারপর একটা দেখো কি বলছে, বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে, তার একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে তা নির্ণয় করো। আচ্ছা কি বলছে দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষমতা, যার তারটা ধরি, তাহলে বি এর 3 গুণ বলেছে, তাহলে বি এর কর্মক্ষমতা আমি ধরছি এক্স, এটা হচ্ছে কর্মক্ষমতা। হ্যাঁ, কর্মক্ষমতা মানে মানে কাজ করার ক্ষমতা, মানে এ ভালো কাজ করে আর কি। তাহলে এর কর্মক্ষমতা কত হবে, বি এর 3 গুণ বলেছে, তাহলে বি এর কর্মক্ষমতা যদি এক্স হয় তাহলে এর কর্মক্ষমতা হবে 3x। কর্মক্ষমতা দেখো, কর্মক্ষমতা মানে ভালো কাজ করে, তাহলে ভালো কাজ করলে মানে কি তার সময়টা কম হবে, তাহলে কর্মক্ষমতার সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে 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 বি এর কর্মক্ষমতা এক্স আর এর কর্মক্ষমতা হচ্ছে 3x। তাহলে যদি দিনের আমি সময়ের হিসাব করি, তাহলে এ আর বি এর তাহলে অনুপাতটা কি হবে, এর তাহলে লাগবে হচ্ছে এক্স দিন আর বি এর লাগবে হচ্ছে 3x দিন, কারণ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি যদি সময়ের বের করি, তাহলে এদের কর্মক্ষমতা যেইটা রয়েছে সময়টা হয়ে যাবে তার উল্টোটা। আহা, সময়টা কি হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, এর কর্মক্ষমতা যত সেটা বি এর সময় লাগবে, আর বি এর কর্মক্ষমতা যত সেটা এর সময় লাগবে, মানে উল্টে দিতে হবে। দুজন থাকলে এরকম উল্টে যায়, তিনজন থাকলে কিন্তু হবে না, তখন আবার অন্যরকম করে করতে হবে। তাহলে এর লাগবে কতদিন, এক্স দিন, বি এর লাগবে তার 3 গুণ টাইম লাগবে, মানে 3x দিন। আচ্ছা এখানে কি বলেছে দেখো, সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে শেষ করে, তাহলে এ বি এর থেকে কতদিন আগে শেষ করে, এর লাগে এক্স, বি এর লাগে 3x, তাহলে তফাৎটা কত, 3x - x, তার মানে 2x। তো সেটা ইকুয়াল টু কত বলেছে 80, তাহলে 2x এর মান বলেছে 80, তাহলে x এর মান কত হবে 80/2, মানে কত হবে 40। তাহলে তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে, তাহলে এর লাগছে কতদিন 40 দিন, আর বিল লাগবে কত 3x, মানে 3 গুণ 40, তার মানে 120। তাহলে দেখো এর 40 দিন লাগে, মানে এ একদিনে করে 1/এর 40 অংশ, প্লাস বি একদিনে করে 1/এর 120, তাহলে দুজন মিলে একদিনে কতটা করবে 1/এর 40 যোগ 1/এর 120, তাই না। লসাগু কত হয় 120, তাহলে 40 কে 3 দিয়ে গুণ করলে হয় এত প্লাস 1, মানে 4/এর 120, কাটাকুটি করলে হয় 30, তার মানে 1/এর 30। তাহলে এটাকে উল্টে দিলেই যেটা হবে তাদের কমপ্লিট করতে তত দিন লাগবে, মানে 30 দিন লাগবে, অপশন সি। তারপর একটা দেখো কি বলছে, বলছে এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন,
এবং তার 4 মাস পরে বি এ এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ করা হয়। ওই ব্যবসায় বি এর মূলধন নির্ণয় করো। দেখো এ 30,000 টাকা নিয়ে মূলধন শুরু করেছে, এর টাকাটা কতদিন খাটছে? 1 বছর খাটছে, মানে কত? 12 মাস। কিন্তু বি এর টাকাটা দেখো, বি 4 মাস পরে এসেছে, তাহলে বি এর টাকা তো প্রথম 4 মাস খাটেনি, বির টাকাটা কত মাস খেটেছে? তাহলে 8 মাস খেটেছে। তাহলে দেখো এর মূলধনটা কত হচ্ছে? তাহলে 1 মাসের হিসেবে যদি বের করি তাহলে 30,000 গুণ 8 হচ্ছে। আর বির মূলধন তো বলে দেন, আমি ধরছি বির মূলধন হচ্ছে এক্স। আহা, এখানে 8 করলাম কেন? 30,000 গুণ 12, কারণ ওরটা তো 12 মাসই খেটেছে। আর বিটটা হচ্ছে এক্স ধরলাম, তাহলে বিটটা কত মাস খেটেছে? 8 মাস। তাহলে 1 মাসের হিসেবে বির মূলধন কত হতো? এক্স গুণ 8 হতো। আচ্ছা, তাহলে এদের লাভের অনুপাত বলেছে 2:3। তাহলে দেখো এই মূলধন যে অনুপাতে বিনিয়োগ করে, লাভটাও সেই অনুপাতেই হয়। তাহলে আমি কি করতে পারি? এই মূলধনের অনুপাতটাই ইজিক্যাল টু লাভের অনুপাত, মানে 30,000 গুণ 12 বাই এক্স গুণ 8 সমান সমান আমি লিখতে পারি 2/3, তাই না? আচ্ছা, 8 দিয়ে একটু কাটাকুটি করি, তাহলে 2, আর এদিকে হচ্ছে 4 দিয়ে কাটলে 3, আর কাটবো, আচ্ছা কোনাকুনি গুণ করে দিই, তাহলে কত হয় দেখো, তাহলে x আর 2 মানে 2x আর 2x মানে 4x সমান সমান 9, 3 তারিখে 9 গুণ ওই 30,000, তাহলে x সমান সমান কত? 9 গুণ 30,000 বাই 4, 4 দিয়ে এটাকে কাটা যায়, কাটলে 4 7 28, 2 0 5 0 0, তাহলে x সমান সমান কত? এই 7500 গুণ 9 মানে 5 নং 45 এর 5 হাতে 4, 7 নং 63 4 67 0 0, মানে 6 7 5 0 0 টাকা। বি এর মূলধন ছিল কত? 67,500, মানে অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করে যে নতুন 10টি সংখ্যা পাওয়া যায় তাদের গড় কত হবে? দেখো কোনো সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাকে যখন 10 দিয়ে গুণ করবে, এই 12 দিয়ে গুণ করবে, তখন তাদের গড়টাও কি হয়ে যাবে? 12 গুণ হয়ে যাবে। তাহলে এখন যদি গড় 7 থাকে, তাহলে 12 দিয়ে গুণ করলে তাদের গড়টা কত হবে? গড়টাকেও 12 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 12 গুণ 7 হবে, মানে কত? 84 হয়ে যাবে। তাহলে তাদের গড় কত হবে গুণ করার ফলে? 84। যদি 2 দিয়ে গুণ করতে প্রত্যেকটা সংখ্যাকে, গড় কত হতো? 7 গুণ 2। 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে গড় কত হতো? 7 গুণ 3। এইভাবে। তো আজকের এই 20টা অঙ্ক এগুলোই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।